ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাজন বাবু, আমাদের সহকারী শিক্ষক শিক্ষিকা এবং আমার স্নেহের ছাত্ররা, আমার এই শিক্ষকতা জীবনের আগে একটা স্বেচ্ছাসেবী সংস্থায় আমি ছিলাম। তোমরা হয়তো জানো না যে সেখানে আমার যে কাজটা ছিল মানুষদেরকে অ্যাওয়ার্ড করা, সচেতন করা, তাদের বিভিন্নভাবে তাদের কাছে পৌঁছতাম, তাদের সঙ্গে নানা রকম বিষয়ে আলোচনা হতো এবং সেখান থেকে একটা তাদের মধ্যে শিক্ষার একটা আলো তাদের মধ্যে পৌঁছে দিয়ে আমরা মনে করতাম যে প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, যে ক্ষমতায় তারা নিজেরাই নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে পারে। শুধু দরকার কিছুটা গাইড করা, তাদেরকে পথ দেখানো। যদি ঠিক মতন পথ দেখানো যায়, প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে। মানুষ অপার শক্তি নিয়ে জন্মায় এবং ঈশ্বর প্রত্যেকের মধ্যেই সেই বুদ্ধি, সেই কর্মক্ষমতা তাকে প্রদান করেন যাতে সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু সঠিক পথটা শুধু দেখিয়ে দেওয়া, এটা হচ্ছে কাজ। আমরা গণ উন্নয়ন পর্ষদ বলে একটা সংস্থার মধ্যে কাজ করে আমরা সেই কাজটাই করতাম। একদিন এরকম গেছি একটা গ্রামে, সেখানে গিয়ে দেখি যে খুব কান্নাকাটি হচ্ছে একটা ঘরে। কি ব্যাপার না, ওই কাছাকাছি ছিল ধাপার মাঠ, ধাপার মাঠ থেকে বেশ কিছু ময়লা টয়লা ঘেটে সেখান থেকে কিছু যে সংগ্রহ করে সেগুলো বিক্রি করে ওখানকার মহিলারা তারা বাড়িতে আসতো, এসে ওইটা বিক্রি করে যে টাকাটা পেত সেটা নিয়ে সন্তানদের মুখে কিছু খাবার মানে ভাত তরকারি কিছু তুলে দিত, মানে জাস্ট খাওয়ার ব্যবস্থা করতো। আর স্বামীরা বেশিরভাগ জুয়া খেলতো, মদ খেত এবং যখন তারা ওই ফিরে আসতো তখন তাদের উপর আক্রমণ করে তাদের কাছ থেকে কেড়ে নিত। এমনকি এমন ঘটনাও ঘটেছে, যখন তারা বাচ্চাকে খাওয়াচ্ছে সেই সময় ঢুকে কি আমাকে না খেতে দিয়ে আগে ওদের খেতে দেওয়া, লাঠি মেরে থালা বাটি সব ফেলে দিয়ে অসম্ভব রকম অশান্তি করত। আমরা যখন গেলাম এরকম কান্নাকাটি করে নানা রকম অভাব অভিযোগ আমাদের সামনে আনলো। আমি তখন বললাম ক্রন্দনরতা সীতা হয়ে লাভ নেই, তোমাদের দেবী দুর্গার রূপ গ্রহণ করতে হবে। দেবী দুর্গার দুহাতি ছিল, কিন্তু যখন 5 জন একসঙ্গে চলে এলো তখন দেবী দুর্গা হয়ে গেলেন দশভুজা। কারণ দুর্গার যে রূপ সেটা কিন্তু সব দেবী দেবতার সম্মিলিত রূপ একটা। তারা একসঙ্গে তাদের দেহ থেকে নির্গত রশ্মি দিয়ে দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন। বললাম তোমরা যদি একত্রিত হতে পারো, তোমরা যদি এক জায়গায় আসতে পারো, তোমরা এই অসুরদেরকে সাহায্য করে দিতে পারবে, তাদের মোকাবিলা করতে পারবে। এবং তাই হলো দুর্গা বাহিনী গঠন করে দেওয়া হলো মহিলাদের মধ্যে, এবং তারা একে একে মদের ঠেক, জুয়ার আড্ডা সব ভাঙতে আরম্ভ করল। এই জায়গাটা করার পরে এমন একটা ওদের মধ্যে ত্রাই অবস্থা হলো, ওরা ভাবলো যে এই পিছনে, তখন আমাকে সবাই বলতো সোমনাথ দা, আর যে মহিলারা ছিল তারা আমাকে ভাই বলতো। তা ওরা বললো যে এই মানুষটাই ওদেরকে শেখাচ্ছে, বুদ্ধি দিচ্ছে, এদের জন্যই আমাদের এই দুর্দশা, সুতরাং একে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এবং সত্যি সত্যি আমার কিন্তু বেঁচে থাকার কথা নয়, আমার পৃথিবী থেকে বিদ্যালয়ে যোগদানের আগেই আমাকে হয়তো সরে যেতে হতো, কারণ তাদের হাতে সবসময় ছুরি, বোঝালি ইত্যাদি থাকতো, তারা নেশা করে থাকতো, যে কোনো সময় আমাকে
পৃথিবী থেকে সরিয়ে দিতে পারতো, আর আমি যখন বিপদ দেখতাম তখন আমি একা থাকতাম, যেন আমার পাশে কেউ থাকার থেকে তার যেন বিপদ না হয়, যা হোক আমার ওপর দিয়েই হোক। এবং আমি কখনো কাউকে সঙ্গে নিতাম না, একা মাইলের পর মাইল একটা গ্রাম থেকে আর একটা গ্রাম, 35টা গ্রাম জুড়ে আমার কর্মকাণ্ড ছিল। এরপরে ওরা মানে মহিলারা জানতে পেরে যায় দুর্গা বাহিনী যে আমার উপরে একটা আক্রমণ ওরা করবে অতর্কিতে। ওরা গ্রামে জানিয়ে দেয় যে ভাইয়ের গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে গোটা গ্রামটা বিধবা পল্লীতে পরিণত হবে, আমরা কাউকে রেয়াত করব না। সেই যাত্রায় মহিলারাই কিন্তু পথ আমার ওই হঠাৎ করে অকাল প্রয়াণের থেকে আমাকে রক্ষা করেছিল, নাহলে আজকে আমি এই জায়গায় তোমাদের বিদ্যালয়ে আসার নতুন জায়গায় থাকতাম না। এর পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে এইখানে বিদ্যালয়ে আসার আমার কোনো চিন্তা ভাবনা যে ছিল তাও ছিল না, কারণ এই যে ক্ষমতায়ন করা মানে সবাইকে তার লক্ষ্যটা ওদেরকে দেখে দিতাম কিভাবে নিজেদের বাঁচার রাস্তাটা তৈরি করতে হবে, কিভাবে নিজেদেরকে শিক্ষিত করে তোমাদের নিজস্ব যে সমস্যাগুলো আসছে সেই সমস্যার সমাধান কি করে করতে পারবে, কি করে তোমরা রুজি রুটি আয়োজন করতে পারবে, যাবতীয় শিক্ষা স্বাস্থ্য মানে প্রচুর ডায়রিয়া হতো, ওখানে নানা রকম সমস্যা হতো। শুধু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেও ওরা ওইভাবে আস্তে আস্তে আমরা ওদের বোঝাতাম যে কিভাবে তোমরা এর মোকাবিলা করতে পারো। যাই হোক, সেখান থেকে হঠাৎ করে আমার পারিবারিক সমস্যার জন্য বাবা মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি দেখলাম যে আমার বাইরে বাইরে ঘোরাঘুরি করা খুব মুশকিল, কাছাকাছি কোনো জায়গায় আমাকে একটা সার্ভিস করতে হবে, এবং সেই কারণেই আমাকে বিদ্যালয়ে এই শিক্ষকতার পেশাটা বেছে নিতে হয়েছিল। যখন আমি এই শিক্ষকতায় ঢুকলাম দেখলাম যে আমার যে ছাত্ররা আছে মানে অত্যন্ত অ্যাটেনশন দিয়ে তারা সব ক্লাসের মধ্যে যখন আমি বক্তব্য রাখতাম শুধু পাঠ্যক্রমের মধ্যে বক্তব্য রেখে বা সেইটুকুনি শিখিয়ে দিলে একজন শিক্ষক বা শিক্ষিকার কাজ সম্পূর্ণ হয় না। কারণ শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর, তাদেরকে মানুষ হিসেবে, মানুষ তো সবাই প্রত্যেকেই তো মানুষ হিসেবেই জন্মেছে, তাহলে আবার মানুষ গড়ার কারিগর কি হিসেবে বলা হচ্ছে? মান এবং হুঁশ এই দুটো যদি ঠিক মতন না থাকে কারোর মধ্যে সে মানুষ নয়। যেটা আমি দেখেছিলাম ওখানে পুরুষরা মদ খেয়ে যেভাবে পেটাতো করতো, তাদের মধ্যে কোনো সম্মান বোধ ছিল না, তাদের সেই হুঁশটা ছিল না বলে তারা ওই ধরনের আচরণ করত। একজন শিক্ষকের পুরো জীবনটাই হচ্ছে অনুসরণীয় এবং অনুকরণীয়, সেইভাবেই শিক্ষককে পাঠদান করতে হয়। শুধু পাঠদান নয়, তার বক্তব্যটা সেইভাবেই ছাত্রদের মধ্যে তুলে ধরতে হয়। আর স্টুডেন্টস আর বেস্ট জাজ অফ টিচার, স্টুডেন্টরাই হচ্ছে বিচারক একজন শিক্ষকের। সুতরাং আমি যখন ক্লাসে যেতাম আমি কখনো ভাবতাম না আমি তাদেরকে পড়াচ্ছি, কিছু শিক্ষা দিচ্ছি, ব্যাপারটা তা নয়। আমি প্রত্যেককে চোখ অনেক কথা বলে, চোখের মধ্যে ধরা পড়ে যায় তারা কি বলতে চাইছে আমাকে, আমি যে বক্তব্য এটা দিচ্ছি, শিক্ষাটা যে পাঠদানটা করছি সেটা তাদের মনে ধরছে কিনা। আমি চোখের দিকে তাকিয়ে আমি একদম ওদের মনের গভীরে প্রবেশ করার চেষ্টা করতাম, যাতে করে কোথাও কোনো অসুবিধা থাকলে, বিশেষ করে ফার্স্ট জেনারেশন লার্নার অর্থাৎ এই প্রথম তারা শিক্ষা নিচ্ছে এইরকম ঘরের ছেলেরা বেশিরভাগ সময় আমাদের স্কুলে প্রথমের দিকে তো আমি দেখেছিলাম আসতো, তাদের বাবা মারা শিক্ষিত নয়, তারা প্রথম করতে আসছে, স্বাভাবিকভাবেই তাদেরকে গাইড করার কেউ ছিল না। এমনকি তাদের এতটাই হতদরিদ্র অবস্থা যে বাড়িতে কেউ তাদের টিউশন দেবে তার জন্য যে
আর্থিক সঙ্গতি তাদের বাবা মার ছিল না, তাই আমার দৃষ্টি সবার আগে থাকতো তাদের দিকে, যারা ফার্স্ট জেনারেশন লার্নার, অর্থাৎ যাদেরকে দেখার কেউ নেই। মানে একটা কথা আছে, বাপে খাঁদানো মায়ে টানানো, তারা জন্মেই দেখেছে তারা অবহেলিত। সুকান্ত ভট্টাচার্যের কথায় জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। তারা দেখেছে যেন তারা অকারণে বাবা মা প্রতিবেশী সবাইকার রাগের কারণ হয়ে উঠেছে। সবাই তাদেরকে বকাবকি করে, মারধর করে, দোষ দেয়, কিন্তু তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে কাছে ডেকে আনা, আদর করে কিছু খাবার দেওয়া, ওসব তারা করে না। বিদ্যালয়ে ওই বাচ্চাগুলো যখন আসতো তখন তারা সবচেয়ে বেশি দুষ্টুমি করত, বন্ধুদের ওপর তারা নানা রকম ইয়ে করত, মানে আক্রমণ করত, মারধর করত, বদমাইশি করত। আমার এখনো মনে পড়ে, আমি যখন প্রথম এসেছিলাম, অমিত ভোর বলে একটা ছেলের কথা মনে পড়ে, ভয়ঙ্কর দুষ্টু ছিল সে। ওই রকম বন্ধুদের ধরে পেটাতো, মারাত্মক, মানে দরজা ভাঙছে, বেঞ্চি ভাঙছে। খুব রাগ হয়েছে, একদিন খুব করে পিটিয়েছি, দেখলাম ছেলেটার কোনো বিকার নেই, এতটুকু কাঁদলো না পর্যন্ত। আমি বললাম কি রে বাবা, এরকম ভাবে তাকে শাসন করলাম, অথচ সে এইটুকু বাচ্চা ক্লাস 5-এ পড়ছে, এমন কিছু বড় ছেলে হলে সে আলাদা কথা, এরকম কেন আছো, কোন রকম কিছু নয়, এবং সেই দুষ্টুমি চালিয়ে। পরের দিন আমি গিয়ে ওকে কাছে ডাকলাম, মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ রে, তুই কেন এরকম করিস বাবা, তুই তো এরকম নয়, তুই তো এরকম, তোর মনে খারাপ লাগে না, বন্ধুদেরকে মারিস, তাদেরকে কষ্ট দিস, এই চেয়ার টেবিল ভেঙে ফেলছিস, কেন এরকম করছিস? তখন ওর বন্ধুরা বললো, স্যার ওকে মা ঘরে দরজা বন্ধ করে শিকল দিয়ে মারধর করে শিকল দিয়ে দরজা বন্ধ করে রাখে, খেতে পর্যন্ত দেয় না, এত ও বাড়িতে অশান্তি করে। আমি তখন বুঝলাম এই ছেলেটা শাসন নয়, এর স্নেহ, আদর, ভালোবাসা, এটার জন্য সে এটাই তার সবার আগে দরকার, ওটা সে কোনোদিন পায়নি সেভাবে। আমি যখন আদর করে বললাম, তোর কোনো ইয়ে নেই রে বাবা, আমি তো আছি, তোর যে কোনো কষ্ট হলে, অসুবিধা হলে আমার কাছে বলিস, আর যেখানে পড়ার অসুবিধা হবে, যেটা বুঝতে পারবি না, আমার কাছে চলে আসবি। যখন মাথায় হাত ধুয়ে দিলাম, সেই ছেলেটা হাউ হাউ করে কেঁদে ফেললো। তার সেই কান্না দেখে বুঝলাম যে আমি সঠিক বিচার আগে করতে পারিনি। আমি তার প্রেক্ষাপটটা, তার বাড়িতে তার যে কি অসুবিধার মধ্যে সে আছে, কি কষ্টের মধ্যে আছে, কি যন্ত্রণার মধ্যে আছে, সেই যন্ত্রণাটা অনুভব যদি করতে না পারি, তার সমস্যাটা যদি বুঝতে না পারি, তাহলে তাকে ওই আচরণের জন্য বিচার করা, শাস্তি দেওয়ার অধিকারও আমার থাকবে না। এরপরে ওই যখনই ওর অসুবিধা হতো, আমি ওকে দেখে একটু যেটুকুন টিফিন আনতাম, মাঝে মাঝে টিফিন দিতাম। একদিন কেঁদে ফেলে বললো, স্যার আমার খাবার নেই। যাই হোক, সেটা একটা খাবার যাতে হয় তার জন্য একজন ইয়েকে দিয়ে খাবার আনিয়ে ওকে খেতে দিলাম। পরবর্তীকালে তোমাদের মিড ডে মিল, তখন মিড ডে মিল ছিল না। যাই হোক, এইভাবে ছেলেদের যে তোমাদের মধ্যেখানে আমি সবচেয়ে বেশি, তোমাদের মনে থাকবে যে আমি কিন্তু যখন পড়াতাম তখন একটা কথা তোমাদের বারে বারে বলেছি, যেটা পারবে না সেটার জন্য হাত তোলো, বুঝতে না পারলে হাত তোলো, কোনো অসুবিধা নেই, একবারের জায়গায় আমি 10 বার বুঝিয়ে দেবো, তার জন্য কোনো বকবো না, মারবো না। কারণ ওই পড়া সবকিছু যদি তোমরা শিখেই যাবে, তাহলে তোমাদের স্কুলে আসার দরকার ছিল না। স্কুলে তোমরা এই জন্যই এসছো, যেহেতু তোমরা জানো না, সেই জানিয়ে দেওয়াটা, সেই বুঝিয়ে দেওয়াটাই আমাদের কাজ। সুতরাং এর জন্য ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু অহেতুক যদি তোমরা দুষ্টুমি করো,
বন্ধু এলে মারধর করো বা অশান্তি করো, তাহলে কিন্তু আমি যত ভালো হলে খুব ভালো, খারাপ হলে খুব খারাপ, বারে বারে বলেছি। এবং তার বলার কারণটাই হচ্ছে যে তোমরা ভালোভাবে শেখো, কোনখানে কোনখানে তোমাদের অসুবিধা হচ্ছে আমাকে বলো, আমি তোমাদের জন্য সব সময় আছি, ক্লাসের মধ্যে আছি, ক্লাসের বাইরেও আছি। কিন্তু কখনোই এমন আচরণ করো না